রেডিও মিলনের আজকের নিবেদন অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী। আজকের গল্প সংগ্রাম সিংহ। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী। আজকের গল্প সংগ্রাম সিংহ। রানা কুম্ভ অনেক লড়াই করেছিলেন, অনেক দেশও জয় করে বীরত্ব দেখিয়েছিলেন, কিন্তু ঝুনঝুনের লড়াই যেমন তেমন আর কোনো লড়াই হলো না। আর লড়াই শেষ হবার পর নাচ তামাশা গান বাজনা আতশবাজি আলো যেমন হতে হয় তার চেয়েও আরো দ্বিগুণ বেশি যেন হলো। 1 মাস ধরে চিতোর শহর রাতে দিন হয়ে গেল। কিন্তু এরই মাঝে একটা কাণ্ড ঘটল। লড়াই জিতে আসবার পরদিন থেকে কুম্ভ হাতের তলোয়ার 3 বার মাথার ওপর ঘুরিয়ে ফার্সি না আরবিতে কি জানে কি সাপের মন্তর না ব্যাঙের মন্তর আউড়ে তবে নিজের সিংহাসনে বসতে লাগলেন। এবং এ শুধু 1-আধ দিনের ঘটনা নয়, এই কাণ্ড চলল বরাবর। রানা বুড়িয়ে গেলেন, তবু তলোয়ার ঘোরানো আর মন্তর পড়া 1 দিনের জন্যও কামাই গেল না। রানার কাণ্ড দেখে সভাসুদ্ধ লোক অবাক হয়ে যেত, কিন্তু কেন যে রানা এমন করেন সে কথা জানতে কেউ চেষ্টাও করত না। একবার রানার ছেলে সভার মাঝে রানাকে জিজ্ঞেস করেছিলেন যে ব্যাপারখানা কি, কেন এই তলোয়ার ঘোরানো আর এই মন্তরগুলোর মানেই বা কি। রানা কুম্ভ জবাব দিয়েছিলেন, 12 ঘন্টার মধ্যে চিতোর ছেড়ে চলে যাও। বাপ কি করেন না করেন সে খোঁজ ছেলের রাখবার কিংবা জানবার দরকার নেই। তারপর 3 বার করে ঠিক নিয়মিত রানার তলোয়ার মাথার ওপরে ফিরতে লাগলো, কিন্তু হুকুম আর ফিরল না। রানার বড় ছেলে রায়মল নির্বাসনে গেলেন। রইলেন কেবল ছোট ছেলে সুরজমল আর মেজ ছেলে, তার নাম রাজস্থানে কেউ এখনো জানে না। ঘাতিরাও হাতিয়ারও এমন নানা নামে লোকটাকে ডাকা হয়। এই ঘাতিরাও বিষ খাইয়ে বুড়ো রানা কুম্ভকে মেরে চিতোরের সিংহাসনে বসলেন। রাজপুত প্রজারা এই বিষম ঘটনায় একেবারে খাপ্পা হয়ে সেই খুনের শোধ নেবে বলে ঠিক করল এবং রায়মলকে সিংহাসনে বসাবার ফন্দি আঁটল। দিল্লিতে তখন প্রথম পাঠান সুলতান বহলোল লোদি, তার সঙ্গে ঘাতিরাও কুটুম্বিতা করে নিজের মেয়ের সঙ্গে সুলতানের বিয়ে দেবার ফন্দি করে খুব শক্ত হয়ে চিতোরের সিংহাসনে বসে থাকার মতলব করছে। এমন সময় ঈদের রাজ্য থেকে রায়মলকে রাজপুত সর্দারেরা খুঁজে বের করলেন। ঘাতিরাও বড় বড় সর্দারদের বড় বড় জমিদারির লোভ দিয়েও নিজের দলে টানতে পারলেন না। যে নিজের বাপকে খুন করতে পারে, রাজপুতের মেয়েকে পাঠান বেগমের ঘরে দিতে পারে, তার দলে কোনো রাজপুত থাকতে পারে? কাজেই ঘাতিরাও গতি খারাপ দেখে একদিন রাতারাতি সুলতানের দরবারে গিয়ে মেয়ের বিয়ের সব পাকা ব্যবস্থা করে চুপি চুপি আবার চিতোরে ফিরতে লাগলেন। কিন্তু মাঝ রাস্তায় ঘোড়া ছুটিয়ে আসার সময় বজ্রাঘাতে তার মৃত্যু হল। এই অবসরে রায়মল চিতোর দখল করে বসলেন। সুলতান বহলোল লোদি চিতোরের রাজকুমারীকে বিয়ে করতে এসে দেখলেন 52,000 সওয়ার আগে 11,000 পাইক সঙ্গে রায় বাঘের মতো রায়মল তাঁকে ধরার জন্য পাহাড়ের ওপর বসে আছেন। পাঠান সুলতান তখন বিয়ে করতে এসেছিলেন বর সেজে,
এখন কিংখাবের লুঙ্গি কোমরে জড়িয়ে জরির লপেটা ফেলে দিলেন চম্পট। যেখান থেকে এসেছিলেন একেবারে সেখানে, সেই দিল্লিতে। রায়মল তার 3 ছেলে সঙ্গ, পৃথ্বীরাজ, জয়মল এবং আরেকটি ছোট ভাই সুরজমল, এই 4 জনকে নিয়ে চিতোরে রাজত্ব করতে লাগলেন। সেই সময় একদিন, তখন রানা বুড়ো হয়েছেন, ছেলেরাও বড় হয়েছে, দেশে শান্তি সুখ রয়েছে। তখন প্রচণ্ড গরমকালে দুপুরবেলায় বুড়ো রানাজি ভীম তালাওয়ের মাঝখানে জলের ওপর শ্বেত পাথরের তাওখানায় আরাম করছেন। রাজকুমার 3 জন ছোট খুড়ো সুরজমলের বাগান বাড়িতে আড্ডা জমিয়েছেন। তাস পেটানো, দাবা খেলা, গোলাপ জলে ভেজানো খসখসের পাখার বাতাসের মাঝে তুমুল গাল গল্প চলছে। কিন্তু বাইরের আবহাওয়া এমনই গরম যে পাহাড়গুলো পর্যন্ত ফেটে তো গেছেই, ঘরের মধ্যেকার দেওয়ালগুলো থেকেও তাপ উঠছে। কাজেই ঘরের মধ্যে রাজকুমারেরা ঠান্ডা হতে চাইলেও বেশিক্ষণ থাকতে পারলেন না। এ কথা সে কথায় কজনের মধ্যে কে কেমন বীর, কোন লড়াই কে ফতেহ করে কোন কোন পরগনা দখল করেছে, প্রজারা কার নামে কি বলে, এমনই নানান খুঁটিনাটি খিটিমিটি থেকে রাজ সিংহাসন উচিত মতো কে পেলে প্রজারা সুখী হয়, দেশের ভালো হয়, এই নিয়ে তর্ক উঠল। রানার মেজ ছেলে পৃথ্বীরাজ যেমন সুপুরুষ তেমনি সাহসী। বড় ছেলে সঙ্গ মোটেই রাজপুত্রের মতো দেখতে নন। সাদাসিধে ছোটোখাটো মানুষটির ধীর গম্ভীর বড় বড় টানা চোখ। আর ছোট ছেলে জয়মল কাঠখোট্টা, মোটা সোটা, কেমন যেন চোয়ারে গোছের চেহারা। আর এদিকে রানার ভাই সুরজমল খুব সুপুরুষও নন, আবার কদাকারও নন, অনেকটা বুড়ো রানার মতোই নাক চোখ। তা পৃথ্বীরাজ বললেন, প্রজাদের হাতে যদি রাজা বেছে নেবার ভার পড়ে তো দেখে নিও, আমাকেই রাজপুতেরা রাজা করবে। জয়মল বললেন, ওসব বুঝি নে, দেখছো দেখছো এই হাতখানা, জোর চার মুলুক তার। সঙ্গ সবার বড়, তিনি একটুখানি হেসে বললেন, ভবানী মাতা যাকে সিংহাসন দেবার দিয়ে বসে আছেন, বিশ্বাস না হয় চলো চারণী দেবীর মন্দিরে গুনিয়ে দেখি কার অদৃষ্টে সিংহাসন লেখা রয়েছে। সুরজমল 3 জনকে ধমকে বললেন, এসব কি কথা হচ্ছে? দাদা শুনলে রক্ষে থাকবে না, হয়তো তোমাদের সঙ্গে আমাকেও দেশ ছাড়া করবেন। সিংহাসন নিয়ে নাড়াচাড়া কেন বাপু? এ কি শতরঞ্চ না দাবা খেলা পেলে যে এখনই রাজা উজির মারছ? নাও নাও, একটু গোলাপ জল মাথায় দাও, ঠান্ডা হও, থাক ওসব কথা। কিন্তু ততক্ষণে বাইরের গরম রাজকুমারদের মগজেও চড়েছে। কে ঠান্ডা হবে? সবাই উঠে বললেন, চলো খুড়ো, আরে থাক এখন ঠান্ডা হওয়া, চারণীর কাছে গনিয়ে আজ ঠিক করব সিংহাসনটি কার পাওনা। বুদ্ধিমান সুরজমল দেখলেন এ তো ভারী বিপদ। যদি যান তবে দাদা রাখবেন, আর না গেলে রাখবে দাদার 3 ছেলে। তার মধ্যে একজন আবার বেজায় গুন্ডা এবং সাহসী, কাজেই তিনিও যাবার জন্য উঠে পড়লেন। না, শেষটায় দেখছি রাজত্বটা আমারই হবে। তোমরা 3 ভাই হয় দাদার হুকুমে কালই দেশ ছাড়া হবে, নয়তো 2 দিন পরে নিজেদের মধ্যে কাটাকাটি করে মরবে। বাকি থাকবো আমি রাজ্যের ভোগ ভুগতে। সেই জন্যে তো তোমাকেও সঙ্গে নিচ্ছি। তোমারও কপালে কি আছে দেখা চাই তো। গুণে দেখবার প্রয়োজন নেই, আওয়াজেই বুঝেছি সব ফোঁপড়া। উদয়পুর থেকে 5 ক্রোশ দূরে নাহরা মুংরা, সেইখানে এক পাহাড়, তাকে বলে ব্যাঘ্র মেরু। তারই ওপরে থাকেন চারিণী মন্দিরের সিদ্ধিকারী যোগিনী। পাহাড়ের অন্ধকার গুহার মধ্যে দেবীর দেউল। রাজপুত্রেরা দুরন্ত গরমে ঘোড়া ছুটিয়ে যখন মন্দিরে উপস্থিত হলেন,
তখন সান্ধ্য পূজার জোগাড় করতে সিদ্ধিকরি বাইরে গেছেন। মন্দির খালি, তারই অন্ধকারে কালো পাথরের চারিণী দেবীর ফটিকের 3টি মাত্র চোখ দেখা যাচ্ছে। সামনের মস্ত এক পাথরের চাতালে সন্ধেবেলার আলো পড়ছে। সিদ্ধিকারীকে মন্দিরে না দেখে সুরজমাল বললেন, কেমন বলেছিলাম তো কপাল ফোঁপড়া। মন্দির খালি, এখন দেবীকে একটি করে প্রণাম করে ঘরের ছেলে ঘরে চলো। তা হবে না, এইখানেই বসতে হবে। আরতির পর হাত গুনিয়ে তবে ছুটি। একদিকে একটা বাঘঝাল পাতা ছিল, আর একদিকে সিদ্ধিকারীর খাটিয়া, তার উপরে ছেঁড়া কাঁথা। পৃথ্বীরাজ তাড়াতাড়ি গিয়ে সেই খাটিয়ায় বসলেন। দেখা দেখি জয়মলও উঁচু খাটিয়ায় বসল, আর বাঁশের খাটিয়া একবার মচাত শব্দ করেই চুপ করল। সঙ্গ গিয়ে বসলেন মাটিতে রাখা বাঘঝালের ওপর, আর সুরজমাল এক হাঁটু বাঘঝালে রেখে একেবারে আগুনের মতো তপ্ত মেঝের ওপর বসলেন। ভর সন্ধ্যায় গুহার মধ্যে অন্ধকার বেশ ঘনিয়ে এসেছে। সেই সময় প্রদীপ হাতে সিদ্ধিকারী গুহাতে ঢুকেই দেখেন 4 মূর্তি। সঙ্গ উঠে সিদ্ধিকারীকে নমস্কার করে বসলেন। সুরজমলকে আর উঠতে হলো না। তিনি যে মাটিতে বসেছিলেন সেই মাটিতেই সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করলেন। ওদিকে পৃথ্বীরাজ খাটিয়া ছেড়ে দাঁড়িয়ে ঘাড় নোয়ালেন। হাত দুটো কপালের দিকে উঠেই আবার নেমে গেল। জয়মল উঠলও না, নমস্কারও করল না, বসে বসেই বলল, মাতাজি, গণনা করে বলুন তো, আমাদের মধ্যে কার কপালে চিতরের সিংহাসনটা রয়েছে? সিদ্ধিকারী কোনো উত্তর না দিয়ে কেবল নিজের কপালে হাত বোলাতে লাগলেন, আর গেরুয়া কাপড়ের খুঁটে মুখ মুছতে লাগলেন। পৃথ্বীরাজ আবার বলে উঠলেন, ভাবেন কি? বড় জরুরি কথা। বেশ করে ভেবে চিনতে গণনা করে তারপর উত্তর দেবেন। আগে চারণীর পুজোটা ওকে সেরে নিতে দাও, পরে ও সব করো। সঙ্গর সাথে সকলে একমত হল। সিদ্ধিকারী পুজোয় বসলেন। তারপর চারণীর সামনে একবার পিদিম নেড়ে ঘণ্টা বাজিয়ে গোটা কতক প্রসাদী গাঁদা ফুল 4 পুত্রের মাথায় পাগড়িতে গুঁজে দিয়ে বললেন, রাজকুমারেরা, একটা ইতিহাস বলি শোনো। পূর্বকালে উজ্জয়িনী নগরে একদিন মহারাজা বিক্রমাদিত্য রাজসভা ছেড়ে অন্দরে গিয়ে জলযোগ করতে বসবেন। এমন সময় লক্ষ্মী সরস্বতী বিবাদ করতে করতে সেখানে উপস্থিত। মহারাজা তাড়াতাড়ি আসন ছেড়ে উঠে বললেন, দেবী, আপনাদের কি প্রয়োজনে আগমন? দাসকে বলুন। তখন দুজনেই রাজাকে আশীর্বাদ করে বললেন, বৎস বিক্রমাদিত্য, তুমি তো রাজা, বিচার করো দেখি আমাদের দুজনের মধ্যে কে বড়? বিনা হস্তে সরস্বতী ঝঙ্কার দিয়ে বললেন, আমি বড় না ও বড়? লক্ষ্মী বিনা পানির ঝঙ্কারের উপর অলঙ্কার দিয়ে বললেন, এই আমি না ওই ওটা, কে বড়? রাজা দেখেন বড় গোলযোগ। একে বড় করলে উনি চটেন, ওকে খাটো করলে তিনি চটেন। রাজা দুজনের মধ্যে দাঁড়িয়ে মাথা চুলকোচ্ছেন দেখে বিক্রমাদিত্যের ছোট রানী বলে উঠলেন, ঠাকুরনরা, রাজাকে কিছু খেয়ে নিতে দিন। সারাদিন বিচার করে ওর এখন মাথার ঠিক নেই, খালি পেটে সুবিচার করেন কেমন করে? আজকে রাতটা ওকে ভেবে ঠিক করতে দিন, কাল রাজসভায় ঠিক বিচার হয়ে যাবে দেখবেন। দেবীরা বললেন, এ পরামর্শ মন্দ নয়, কঠিন সমস্যা, একটু সময় পেলে রাজা সঠিক মত দিতে পারবে সত্যি। লক্ষ্মী সরস্বতী বিদায় নিলে রাজা জলযোগে বসে ছোট রানীকে বললেন, দেবীদের আজকের মতো তো বিদায় করলে, কিন্তু কালকের বিচারটা কি হবে কিছু ঠাউরেছ কি?
রানী ভ্রুকুটি করে বললেন, বিচারের আমি কি জানি? তোমার সভায় নবরত্নের মধ্যে কেউ পণ্ডিত, কেউ কবি, কেউ মন্ত্রী, কেউ যন্ত্রী, তাদের শুধু না। রাজা মাথা চুলকে সভায় প্রস্থান করলেন। সভার মধ্যে নবরত্ন হাজির। ধন্বন্তরী, খপনক, অমরসিংহ, শঙ্কু, বেতাল ভট্ট, ঘটকরপর, কালিদাস, বরাহমিহির বড় রুচি। রাজার প্রশ্ন শুনে নজনেই মাথা চুলকোতে আরম্ভ করলেন। রাত্রি 2 প্রহর বাজল, তবুও কিছুই মীমাংসা হলো না। 2 দেবীর বিচার কি হিসাবে করা যায়? সরস্বতীকে বড় বললে চটেন লক্ষ্মী, রাজ্যপাট সব যায়, নবরত্নের মাসহারাও বন্ধ হয়। আবার যদি বলা যায় সরস্বতী ছোট, লক্ষ্মী বড়, তবে বিদ্যে পালায়, বুদ্ধি পালায়, কালিদাসের কবিতা লেখা বন্ধ হয়, ধন্বন্তরীর চরক সংহিতা, বরাহমিহিরের পাঁজি পুঁথি, খনার বচন সবই মাটি। রাজাই বা কি বুদ্ধি নিয়ে রাজ্য চালান? হিসেব দেখেন, বিচার করেন। বিক্রমাদিত্য বিষম ভাবিত হয়ে অন্দরে এসে বিছানা নিলেন। রানী দেখেন রাজার নিদ্রা নেই, কেবল এপাশ ওপাশ করছেন, যেন বিছানা ভর্তি কাঁটা বিছানো। ও গল্প আমরা জানি। 2 দেবীর একজন এসে বসেছিলেন স্বর্ণ সিংহাসনে, অন্যজন বসেছিলেন রূপোর খাটে। ছোট বড় বিচার আপনিই হয়েছিল। গল্প থাক, এখন দেখুন দেখি বিচার করে আমাদের মধ্যে রাজা কে হবে। গল্পের মাঝপথে পৃথ্বীরাজ এভাবে বাদ সাধায় সিদ্ধিকারী হয়তোবা মনে মনে ক্ষুণ্ণ হলেন, কিন্তু মুখে সে ভাব প্রকাশ না করে 4 জনের দিকে ভালো করে চেয়ে বললেন, রাজকুমার, তোমরা নিজেই নিজেদের বিচার শেষ করে বসে আছো। সঙ্গ, যিনি বসে আছেন বাঘ ছালে বীরাসনে, উনি ঠিক রাজার উপযুক্ত জায়গায় রয়েছেন। রাজ্যেশ্বর সুরজমল রয়েছেন মাটিতে, সঙ্গের কাছেই মাটিতে। কাজেই দেখা যাচ্ছে জমিতে ওর দখল। সিংহাসনের কাছাকাছি উনি থাকবেন, হয় মন্ত্রী আর নয় সর্দার, নয় জমিদার। আর পৃথ্বীরাজ, জয়মল, তোমরা বসেছ সন্ন্যাসিনী, অর্থাৎ আমার আসনে, ছেঁড়া কাঁথায়। কাজেই ছেঁড়া কাঁথায় শুয়ে রাজ্যের স্বপ্ন দেখা ছাড়া তোমাদের অদৃষ্টে আর কিছুই নেই। এই কথা বলেই সিদ্ধিকারী গুহার অন্ধকারের মধ্যে চলে গেলেন। 4 রাজকুমার তখন বাঘের মতো চোখ কটমট করে ওর দিকে চাইতে থাকল। সর্বপ্রথম সুরজমল কথা বললেন, তাহলে সিংহাসনটা কার এখানে স্থির হয়ে যাক আজই। বলেই পৃথ্বীরাজ তলোয়ার খুলে সঙ্গকে আক্রমণ করলেন। সঙ্গ ছুটে গুহার বাইরে যাবেন, কিন্তু তলোয়ারের কোপ পড়ল তাঁর একটি চোখের ওপর। চারিণী দেবীর সামনে ভাইয়ের হাতে ভাইয়ের রক্তপাত ঘটল। এই অবস্থাতেও সঙ্গ প্রাণ ভয়ে ঘোড়া ছুটিয়ে অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। একদিকে গেলেন সুরজমল পৃথ্বীরাজ, জয়মল গেলেন আর একদিকে। এর পেছনে উনি, তার পেছনে তিনি। অন্ধকার ঢেকে নিল 4 জনকেই। চারণী মন্দির থেকে প্রায় 1 রাতের পথ রাঠোর সর্দার বিদার কেল্লার। কেল্লা মানে বুরুজের ধরনের কাঁচা মাটির দেওয়াল ঘেরা খামার বাড়ি। ভোর হয়ে আসছে, কিন্তু মেঘে ঢাকা আকাশে আলোর টান তখনও পড়েনি। উঠোনের মাঝে মস্ত তেঁতুল গাছের আগায় পোষা ময়ূরটা তখনও মুখ গুঁজে চুপ করে আছে। গাছের তলায় হালের গরু দুটো মাটিতে পড়ে আরামে ঝিমোচ্ছে। কোথাও কোনো শব্দ নেই, কেবল সর্দারের ঘোড়া নিয়ে দরজার কাছে এক ছোকরা রাজপুত দাঁড়িয়ে আছে। বিদা দূর গ্রামে পুজো দিতে যাবেন,
তাই ভোর না হতেই প্রস্তুত হয়ে ঘর থেকে বের হবেন। এমন সময় দূরে অন্ধকারের মধ্যে ঘোড়ার পায়ের শব্দ শোনা গেল। কি যেন তেজে ঘোড়া ছুটিয়ে আসছে। দেখতে দেখতে রক্তমাখা রাজকুমার সঙ্গ, রক্ষা করো, রক্ষা করো, আমায় বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে বলে বিদার দরজায় এসে ধাক্কা দিলেন। তার একটা চোখের ওপরে তরোয়ালের চোট পড়েছে, শরীরও অস্ত্রে ক্ষতবিক্ষত। বিদা তাড়াতাড়ি দরজা খুলে রাজপুত্রকে দেখেই বলে উঠলেন, এ কি এমন দশা কে করলো আপনার? সঙ্গ দু এক কথায় তাকে বুঝিয়ে দিলেন তার প্রাণ সংশয়ের ব্যাপারখানা এবং কারা তাকে মারতে আসছে সেই কথাও। বিদা সঙ্গকে নিজের ঘোড়া দিয়ে বললেন, রাজকুমার, আপনি ভিতরে গিয়ে বিশ্রাম করুন, পরে নতুন ঘোড়ায় অন্য গ্রামে রওনা দেবেন। কোনো ভয় নেই, আপনি ভিতরে যান। নিশ্চিন্ত হয়ে একটু বিশ্রাম করে যতক্ষণ না আপনি খিড়কি দিয়ে বেরিয়ে যাচ্ছেন, ততক্ষণ জয়মলকে এই দরজার চৌকাঠ পার হতে দেব না। আমি তাকে ঠেকিয়ে রাখব। তাই হলো। সঙ্গের নতুন ঘোড়া সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পূব মুখে অনেক দূর ছুটে একেবারে একটা কালো ফোঁটার মতো আস্তে আস্তে মিলিয়ে গেল। এদিকে 3 ঘন্টা ধরে বিদার সঙ্গে ধস্তাধস্তি চলেছে জয়মলের। অবশেষে বিদাকে মেরে জয়মল তার বাড়ির মধ্যে প্রবেশ করে দেখলেন সঙ্গ চলে গেছেন, কিন্তু তার অকর্মণ্য ক্ষতবিক্ষত ঘোড়াটা উঠোনের মাঝে তেঁতুল তলায় দাঁড়িয়ে আরামে শুকনো ঘাস চিবোচ্ছে। জয়মল বেরিয়ে গেলেন। সকাল হয়ে গেল। কোনো অজানা গাঁয়ের কিষানরা সকালে খেতে যেতে যেতে পথের ধারে দেখল রক্তমাখা 2 রাজকুমার সুরজমল ও পৃথ্বীরাজ সবাই মিলে ধরাধরি করে রাজপুত্রদের ডুলিতে তুলে গাঁয়ে নিয়ে গিয়ে রাখল। এদিকে মহারানার লোকজনও সন্ধানে বেরিয়েছে, ঘোড়া পালকি সব কিছু নিয়ে, কিন্তু শুধু পৃথ্বীরাজ আর সুরজমলকেই তারা ফিরে পেল। আর দুজন যে কোথায় তার কোনো খবরই হলো না। পৃথ্বীরাজ রানীদের যত্নে আস্তে আস্তে সেরে উঠলেন। সুরজমলের চোট বেশি, তাই অনেক তদবিরে তিনি সুস্থ হলেন। মহারানা রায়মল 4 কুমারের ব্যাপার শুনে পৃথ্বীরাজকে ডেকে পাঠালেন। এই যে ঘটনা ঘটছে এর জন্য তুমিই দায়ী। সঙ্গ একেবারে নির্দোষ। সে কোথায় আছে কি নেই কিছুই জানা যাচ্ছে না। বেঁচে থাকে তো তোমারই ভয়ে সে কোথায় লুকিয়ে আছে। মনে করো না তোমাকে আমি চিতরে আরামে বসিয়ে রাখবো, আর আমি চোখ বুঝলেই সিংহাসনে তুমি উঠে বসবে। আজই তুমি ঘোড়া অস্ত্র যা তোমার ইচ্ছা হয় নিয়ে বিদায় হও। লড়তেই চাও তো বড় ভাইয়ের সঙ্গে না লড়ে পারো তো রাজ্যের শত্রুদের জব্দ করোগে, তবে বুঝবো তুমি বীর। যাও। ছেলের ওপর এই হুকুম দিয়ে সুরজমলকে ডেকে রানা বললেন, তুমি সঙ্গকে বাঁচাতে চেয়েছিলে, সেই জন্য তোমাকে শাস্তি দেব না। আজ থেকে তুমি আমার আত্মীয় সারঙ্গদেবের ওখানে গিয়ে থাকো, চিতরমুখ হয়েও না। অগত্যা সুরজমল নির্বাসনে গেলেন, চিতর ছেড়ে দিগ্বিজয়ে। তিনি জানতেন মহারানার কাছে যদি কখনো ক্ষমা পান তো সে বীরত্ব দেখিয়ে মেবারের শত্রুদের শাসন করে তবেই। রানা রাগলেও প্রজারা পৃথ্বীরাজকে সত্যিই ভালোবাসত, কাজেই তাকে একেবারে একলা পড়তে হলো না। 2-1 জন করে ক্রমে একটা ছোটখাটো দল তার সঙ্গে জুটল, যাদের কাজ হলো এখানে ওখানে লড়াই করে বেড়ানো। এমনি এদেশে সেদেশে দল নিয়ে ঘুরে বেড়াতে বেড়াতে যা কিছু সম্বল ছিল তা ফুরিয়ে গেল। শেষে এমন দিন এলো যে দিনের খোরাক জোটানোও ভার। এখন একটা ছোটখাটো রাজ্য জয় করে বসতে না পারলে আর কোনো উপায় নেই। এই অবস্থায় একদিন নিজের হাতে একটি মানিকের আংটি গদাওয়ারের ওঝা নামে এক জহুরির কাছে বাঁধা দিয়ে
তিনি কিছু টাকা আনতে পাঠালেন। এই ওঝাই একদিন ওই আংটিটা পৃথ্বীরাজকে অনেক টাকায় বেচেছিল। আংটি দেখেই জহুরি তাড়াতাড়ি টাকা কড়ি নিয়ে যেখানে পৃথ্বীরাজ ছদ্মবেশে সামান্য লোকের মতো একটা সরাইখানায় দিন কাটাচ্ছিলেন সেইখানে গিয়ে উপস্থিত হয়ে বলল, এ কি দেখছি রাজকুমার, টাকার দরকার ছিল তা একটু লিখে পাঠালেই হতো। আংটিটা বাধা দিয়ে বাজারে কেন বদনাম কিনছেন? ওই আংটি ছাড়া আমার কাছে এমন কোনো সম্বলই নেই যে তোমার টাকা ফেরত দেব। তাছাড়া আংটি তো একদিন না একদিন পেটের দায়ে বেচতেই হবে। আমার কতগুলো সঙ্গী দেখছো তো, এদেরকে শুকনো মুখে আর আতপেটা তো রাখতে পারি না। পৃথ্বীরাজের দুঃখের কাহিনী শুনে ওঝার চোখে জল এলো। সে 2 হাত জোর করে বলল, কুমার, এই নিন টাকা, আমি আংটি চাই না। আমি আপনার প্রজা, মহারানার নুন চিরকাল খাচ্ছি, এটুকু করা আমার ধর্ম। পৃথ্বীরাজ ওঝাকে নিজের বুকে টেনে নিয়ে বললেন, ভাই, আজ যেন তুমি আমার প্রাণ বাঁচালে, কিন্তু এর পরে কি হবে? আমি বলি কি, মিনা সর্দারের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এই দেশটা আপনি দখল করে বসুন। রাজ্যের একটা শত্রুও নাশ হবে, আপনারও মান বাড়বে। ছদ্মবেশে সেই দিনই পৃথ্বীরাজ মিনা সর্দারের কাজে দলবল নিয়ে ভর্তি হলেন। রাজস্থানের মিনারা জঙ্গলি, দুর্দান্ত জাত, লুটপাট করাই তাদের কর্ম। এদের রাজা মিনারায় নাম নিয়ে সমস্ত গাদাওয়ার শাসন করছে। মহারানাকেও সে তুচ্ছ করে। নাদালা বলে একটা গ্রামে তার আড্ডা। পৃথ্বীরাজ তার 5টি সঙ্গী যশ, সিন্ধিয়া, সঙ্গমদৈবী, অভয় এবং জহ্নুকে নিয়ে এই দুর্দান্ত মিনাকে জব্দ করার মতলব আঁটলেন। আহেরিয়া পরব রাজস্থানের এক মস্ত আনন্দের দিন। সেই দিন চাকর মনিব সব এক হয়ে শিকার বনভোজনে মেতে থাকেন দিন রাত। সেই আনন্দের দিনে মিনারায় বড় বড় মিনাকে নিয়ে বনের মধ্যে যখন তাড়ি খেয়ে আনন্দ করছে, সেই সময় নিজের দলবল সমেত তাকে আক্রমণ করে তাদের ঘর দুয়ার জ্বালিয়ে ছারখার করে দিলেন পৃথ্বীরাজ। রাজা কাটা পড়ল। মিনারা যারা বাকি রইল তারা বন জঙ্গলে পালিয়ে প্রাণ রক্ষা করল। জহুরি ওঝাকে পৃথ্বীরাজ গাদাওয়ারের শাসনকর্তা করে নিজের ধার সুধে আবার দিগ্বিজয়ে বের হলেন। রীতিমতো প্রচুর ফৌজ এবং রসদ সঙ্গে করে। অন্যদিকে জয়মল ঘুরতে ঘুরতে বেদনরে এসে হাজির। সেই সময় বেদনরে টোডার রাজা রায় সুলতান সিং পাঠানের উৎপাতে রাজ্য সম্পদ সব হারিয়ে নিজের একমাত্র কন্যা তারাবাইকে নিয়ে মহারানার আশ্রয়ে বাস করছিলেন। তারাবাই যেমন সুন্দরী তেমনি বুদ্ধিমতী। কত রাজপুত্র তাঁকে বিয়ে করতে চায়, কিন্তু তাঁর প্রতিজ্ঞা, পাঠানদের হাত থেকে যে বাপের সিংহাসন উদ্ধার করবে তাকেই তিনি বিয়ে করবেন। জয়মল বেদনরে এসে এই খবর শুনলেন। একদিন তারাবাইকেও দেখলেন। ঘোড়ায় চড়ে ধনুর্বাণ হাতে শিকারে চলেছেন যেন সাক্ষাৎ দেবী দুর্গা। জয়মল টোডা রাজ্য উদ্ধার করে দেবেন বলে প্রতিজ্ঞাপত্র লিখে সুলতানের কাছে ঘটক পাঠালেন। সুলতান সিং জয়মলকে খুব খাতির করে নিজের বাড়িতে স্থান দিলেন। কিন্তু দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, জয়মল পাঠানদের সঙ্গে লড়তে যাবার নামও করেন না, বরং উল্টে রাতারাতি সুলতানকে মেরে তারাবাইকে বন্দি করে নিয়ে পালাবার মতলবে রইলেন। শেষে একদিন অন্ধকার রাত্রে জয়মল হাতিয়ার হাতে চুপি চুপি সুলতানের অন্দর মহলের দিকে অগ্রসর হলেন। কিন্তু বেশি দূর যেতে হলো না। অন্দরের দরজাতেই তিনি ধরা পড়ে গেলেন। কিন্তু জয়মল দুর্দান্ত গুন্ডা, তাকে ধরে রাখা প্রহরীর সাধ্য হল না। তিনি তলোয়ার খুলে
তারাবাইকে তার শয়নঘর থেকে একেবারে হাত ধরে টেনে বাইরে আনার চেষ্টা করলেন, কিন্তু তারাবাই সামান্য মেয়ে ছিলেন না। এক ঝাপটায় জয়মলকে 10 হাত দূরে ফেলে দিয়ে একেবারে বাঘিনীর মতো তার উপরে ঝাঁপিয়ে পড়লেন। তারপর একখানি ছুরির ঘায়ে তার সমস্ত আস্ফালন শেষ করে দিলেন। সুলতান সিং ছুটে এসে সঙ্গে সঙ্গে জয়মলের মাথা কেটে ফেললেন। জয়মল মহারানার ছেলে, আর সুলতান রাজা হলেও এখন সে মহারানারই আশ্রিত। কাজেই চিতোরে যখন খবর পৌঁছল, তখন সবাই ভাবল এইবার বুঝি সুলতান গেলেন। কিন্তু মহারানা সমস্ত ব্যাপার শুনে দূতদের বললেন, জয়মল শুধু যে আশ্রিত রাজার অপমান করেছে তা নয়, সে মিথ্যাবাদী, চোর, নির্বোধ, গোয়ার। কোন বাপ তার নিজের কন্যার অপমান সইতে পারে? সুলতান তাকে তার উপযুক্ত শাস্তি দিয়েছেন। এমন অপদার্থ ছেলে গেছে, ভালোই হয়েছে, আমার কোনো আক্ষেপ নেই। যাও, সুলতানকে বলো গিয়ে আজ থেকে বেদনোর রাজ্য তাকে দিলাম। এদিকে ছোট ভাইয়ের কাণ্ড শুনে পৃথ্বীরাজের মুখ চোখ লজ্জায় লাল হয়ে উঠল। তিনি সেই দিনই বেদনরের দিকে রওনা দিলেন। রাজপুত্র পৃথ্বীরাজ এবং রাজকুমারী তারাবাই দুজনেই সমান সুন্দর, সমানে সমানে মিলল। একে অপরকে দেখলেন, ভালোবাসলেন দুজনেই দুজনকে। কিন্তু প্রতিজ্ঞা রয়েছে, সেটা পূর্ণ না করতে পারলে বিয়ে হবার উপায় নেই। পৃথ্বীরাজ নিজের তলোয়ার ছুঁয়ে শপথ করলেন, টোডা রাজ্য তিনি উদ্ধার করবেনই। আর সেই দিনই তারাবাইকে সঙ্গে নিয়ে আজমেরের দিকে ছদ্মবেশে রওনা হলেন। সঙ্গে গেল পৃথ্বীরাজের সেই 5 সঙ্গী, আর অনেকের পেছনে চললেন সুলতান অসংখ্য রাজপুত সেপাই নিয়ে। তখন আশ্বিন মাস, মহরমের দিন। টোডা শহরের মোগল বাজারের প্রকাণ্ড চক, নিশান, ঘোড়া, নানা বর্ণের কাগজের তাজিয়া, দুলদুল, পাঞ্জা, লাঠি, সরকি, ঢাল তলোয়ার আর লোকে গিজগিজ করছে। স্বয়ং সুলতান জম্মা মসজিদের ওপর উঠে তামাশা দেখছেন। এমন সময় মস্ত একটা তাজিয়া ঠিক সুলতান যেখানে রয়েছেন সেইখানে গিয়ে থামল। সুলতান ঝরকা থেকে মুখ ঝুঁকিয়ে দেখলেন 2 ফকির সেই তাজিয়ার সঙ্গে। অবশ্য এর বেশি কিছু সুলতানকে আর দেখতে হলো না, কারণ ভিড়ের মধ্যে থেকে একটা তীর উড়ে এসে লাগলো সুলতানের বুকে। টোডার সুলতান উল্টে পড়লেন এবং সঙ্গে সঙ্গে রাজপুত ফৌজ এসে শহরে হানা দিল। সুলতানের যত আমিরোমরা ছিলেন তারা রাতারাতি শহর ছেড়ে আজমেরের দিকে চম্পট দিলেন। সকালবেলা পৃথ্বীরাজ টোডা দখল করে নিলেন। পৃথ্বীরাজ আর তারাবাইয়ের বীরত্বের কথা মহারানার কানে পৌঁছল। এইবার বাপের প্রাণ গলল। জয়মল নেই, সঙ্গ কোথায় তা কেউ জানে না। একমাত্র রয়েছেন পৃথ্বীরাজ। ছেলের মতো ছেলেই বটে সে। মহারানা পৃথ্বীরাজের সঙ্গে তারাবাইয়ের বিয়ে দিয়ে কমল মীরের কেল্লায় দুজনকে থাকবার হুকুম দিলেন। কমল মীর মেবারের একেবারে শেষ সীমায়। এ হলো সেই কেল্লা যেখানে লক্ষ্মী রানী ছোট্ট হাম্বিরকে নিয়ে বাস করতেন। কতদিন কেটে গেছে, কেল্লা শূন্য পড়েছিল। আজ আবার কত পুরুষ পরে পৃথ্বীরাজ আর তারাবাই এই কেল্লায় এসে উঠলেন। এই সময় চিতোরের সভা প্রায় ভঙ্গ হতে চলেছে। মহারানা উঠি উঠি করছেন। এমন সময় মালোয়া থেকে দূত এসে খবর দিল এখনই মহারানার সঙ্গে দেখা করতে চান। এক সময় ছিল যখন চিতোরের মহারানার সঙ্গে দেখা করতে হলে দিল্লির বাদশার দূতকেও অন্তত 15 দিন মহারানার সুবিধের জন্য অপেক্ষা করতে হতো। কিন্তু আজ মালোয়ার দূত এসে বুক ফুলিয়ে কোনো হুকুমের অপেক্ষা না করে মহারানার দরবারে ঢুকল। শুধু তাই নয়,
লোকটা একেবারে মহারানার গা ঘেঁষে বসে সমানে সমানে কথাবার্তা শুরু করে দিল। দূতের এই আস্পর্ধা দেখে পৃথ্বীরাজ একেবারে অবাক হয়ে গেলেন। কিছুক্ষণ পর দূত বিদায় হলে পৃথ্বীরাজ মহারানাকে শুধলেন কেন তার পিতা মালোয়ার এই দূতকে এত ভয় আর খাতির করছিলেন। শুনে বুড়ো রানা জবাব দিলেন, বুঝলে না, আমি বুড়ো হয়েছি, তাই দন্তহীন সিংহের মতো গাধাও আমাকে লাথি মারতে মরিয়া। তোমরা নিজেদের মধ্যেই ভাইয়ে ভাইয়ে লড়তে ব্যস্ত রয়েছ, তাই আমাকে সব দিক ঠান্ডা রেখে খুশি রেখে কোনো রকমের শান্তিতে নিজের আর প্রজাদের জমি জমা জরু গরু সামলে চলতে হচ্ছে। এটা শুধু আজকের নয়, অনেক বছরের ব্যাপার। পৃথ্বীরাজ বাপের কোনো কথার জবাব দিলেন না, কিন্তু বাপের দুঃখ তিনি বুঝতে পারলেন। লজ্জায় ঘাড় হেঁট করে সভা থেকে বেরিয়ে একেবারে নিজের দলবল নিয়ে সোজা মালোয়া রাজার রাজ্যে গিয়ে হাঁক দিলেন, যুদ্ধং দেহি। দুই দলের লড়াই বাঁধল। মাঠের মাঝে দুই দলের তাঁবু পড়েছে। যুদ্ধের আগের রাতে মালোয়া রাজা নিজের শিবিরে মখমলের গদিতে তাকিয়ায় ঠেস দিয়ে গ্যাঁট হয়ে বসে মহা ধুমধামে নাচ দেখছেন। এমন সময় ঝড়ের মতো পৃথ্বীরাজ এসে রাজাকে একেবারে ধরাধরি করে তুলে নিজের কোটে এনে বন্ধ করলেন। পৃথ্বীরাজের এই অদ্ভুত সাহস দেখে সবাই হাঁ করে চেয়ে রইলেন। রাজার সেনাপতি তাড়াতাড়ি সৈন্য সাজাচ্ছেন, এমন সময় পৃথ্বীরাজ মালোয়ার রাজেরই লেখা এক চিঠি সেনাপতির কাছে পাঠালেন। আমি চিতর চললাম বন্দী হয়ে, কিন্তু খবরদার আমাকে ছাড়াবার চেষ্টা করো না, তাহলেই আমার প্রাণ যাবে। এখনই এসে তুমি আমার সঙ্গে দেখা করো, যুদ্ধ বন্ধ করে দাও। রাজা রাজরাদের কথা সেনাপতি সমস্ত সৈন্য ফিরিয়ে শুকনো মুখে একা পৃথ্বীরাজের শিবিরে গিয়ে হাজির হলেন। পৃথ্বীরাজ তাঁকে আশ্বাস দিয়ে বললেন, রাজার প্রাণের জন্য কোনো ভয় নেই। আমি ওকে চিতরে নিয়ে যাচ্ছি, খুব যত্নেই রাখবো আর সুস্থ শরীরেই ফিরিয়ে দেব। তোমাদের রাজার ওই বেয়ারা দূতটাকেও তোমরা ফিরে পাবে। মহারানার দূতকেও চান না, বন্দিকেও চান না। কেবল মালোয়ার কাছ থেকে যে নমস্কারটা তার প্রাপ্য, তাই তিনি আমাকে আনতে হুকুম দিয়েছেন। তাই তোমাদের রাজার একবার সশরীরে চিতর যাওয়ার দরকার বই কি। কিন্তু এখান থেকে কিংবা পথের মধ্যে থেকে যদি রাজাকে ছিনিয়ে নিতে চেষ্টা করো, তবে ওর ধরতেই শুধু ফিরে পাবে। মাথাটি গিয়ে পড়ে থাকবে চিতরের মহারানার সিংহাসনের নিচেই, পা রাখবার পিঁড়িখানির ঠিক সামনেই। মহারানা সভায় বসে আছেন। পৃথ্বীরাজ মালোয়াকে বন্দি অবস্থায় নিয়ে উপস্থিত। সবাই দেখে অবাক। সেই সময় পৃথ্বীরাজের এক চর সেই অভব্য দূতের ঘাড় ধরে এনে বলল, শিখে নাও, মহারানার সঙ্গে কেমন করে কথা বলতে হয় শিখে নাও তোমার নিজের দেশের রাজার কাছে। দূত ভয়ে কাঁপতে লাগলো। তার কপাল বেয়ে কাল ঘাম ছুটছে। মহারানা ব্যাপার বুঝে খুব খাতির করে মালোয়াকে নিজের কাছে বসালেন। তারপর কিছুদিন চিতরে আরামে থাকার পর মালোয়া রাজা আর রাজদূত দুজনেই ছুটি পেয়ে দেশে গেলেন। এই ঘটনার কিছুদিন পর রানার আত্মীয় সরংদেব আর সুরজমল দুজনে মিলে হঠাৎ বিদ্রোহী হয়ে উঠলেন। পৃথ্বীরাজ তখন অনেক দূরে কমলমিরে। সওয়ার খবর নিয়ে সেদিকে ছুটল, আর মহারানা দলবল নিয়ে চটপট লড়াইয়ে বেরিয়ে পড়লেন। সদরি বাটেরা, নই, নিমচ, এর মধ্যে যত পরগনা সমস্ত দখল করে চিতরের খুব কাছে গাভীরি নদীর ওপারে সুরজমল এসে দেখা দিলেন প্রকাণ্ড ফৌজ নিয়ে। সেখানে ভীষণ যুদ্ধ বাঁধল। রানার ফৌজ ক্রমেই হটতে লাগল। সন্ধ্যা প্রায় হয়। 22টা অস্ত্রের ঘা খেয়ে মহারানা দুর্বল হয়ে পড়েছেন। সুরজমলের সৈন্যরা
নদীর এপারটাও দখল করেছে, আর বিদ্রোহীদের ঠেকিয়ে রাখা যাচ্ছে না। এমন সময় 1000 রাজপুত নিয়ে এসে পড়লেন পৃথ্বীরাজ। যুদ্ধ সেদিনের মতো স্থগিত রইল। দুই দলের লড়াই বন্ধ রেখে যে যার তাঁবুতে বিশ্রাম করছে। মাঠের দিকে দিকে মশাল আর ধুনি জ্বলছে। সারাদিন পর সুরজমল অনেকগুলো অস্ত্রের চোট খেয়ে নাপিত ডেকে কাটা ঘাগুলো ধুয়ে মুছে পট্টি বেঁধে একটু বিশ্রামের চেষ্টায় আছেন। এমন সময় হঠাৎ সামনে পৃথ্বীরাজকে দেখে খাটিয়া ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। পৃথ্বীরাজ খুড়োকে ধরে তাড়াতাড়ি খাটিয়াতে শুইয়ে দিয়ে বললেন, ভয় নেই, কেমন আছো তাই জানতে এলাম কেবল। হঠাৎ হঠাৎ তুমি এসে পড়ায় একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। যাই হোক অনেক দিন পরে তোমাকে দেখে খুশি হলাম। মহারানার সঙ্গে সাক্ষাৎ করনি? কমল মেরে তোমার খবর পেয়ে ছুটে এসেছি। বাবার সঙ্গে এখনো দেখা হয়নি। এই সময় এক দাসী সোনার থালায় খাবার নিয়ে হাজির হলো। সুরজমল বললেন, আরে দেখছিস না কে এসেছে, যা দৌড়ে আরেক থালা নিয়ে আয়। দাসী এদিক ওদিক চাইছে দেখে সুরজমল বললেন, বুঝেছি, সারংদেব এই এক থালা বই আর কিছু পাঠায়নি। বেশ বেশ, এই খুড়ো ভাইপোতে আজ এক থালেই খাবো। শুনেই পৃথ্বীরাজ একটা মিষ্টি তুলে মুখে দিলেন। দিনের বেলার শত্রুতা গল্প হাসির রূপ নিয়ে খাওয়া দাওয়ার চোটে কোথায় যেন পালিয়ে গেল। বিদায়ের সময় পৃথ্বীরাজ খুড়োকে বললেন, আমাদের পুরনো ঝগড়াটা আজকে তাহলে তোলা থাক, কাল সকালেই শেষ করা যাবে, কি বলো? বেশ বেশ বেশ, আজকের মতো একটু ঘুমিয়ে নেওয়া যাক, কিন্তু কাল আমি একেবারেই তৈরি থাকবো যেন। পরদিন লড়াইয়ে পৃথ্বীরাজ বিদ্রোহীদের হারিয়ে দিলেন। সুরজমল সারংদেবকে নিয়ে পালিয়ে চললেন। পৃথ্বীরাজও তাদের পেছনে তাড়িয়ে নিয়ে চললেন। একটার পর একটা পরগনা বিদ্রোহীদের হাত থেকে আবার জয় করতে করতে শেষে সুরজমলের একটু দাঁড়ানোর জায়গাও রইল না। এমনকি সারংদেবের রাজ্যটা পর্যন্ত পৃথ্বীরাজ দখল করে নিলেন। দুই বিদ্রোহী তখন স্ত্রী পুত্র পরিবার নিয়ে নিমচের জঙ্গলে বড় বড় গাছের গুঁড়ি আর ডালপালা দিয়ে খুব মজবুত রকম বরজ বানিয়ে তার মধ্যে লুকিয়ে রইলেন। একদিন সুরজমল নিশ্চিন্ত মনে বসে গল্পগুজব করছেন। দুপুরবেলা বন শুনশান, কোনোখানে ঘন পাতার আড়ালে দুটি নীল পায়রা কেবলই বকম বকম করছে। এমন সময় বাঘ যেমন চুপিসারে এসে হঠাৎ শিকারের ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে, তেমনি পৃথ্বীরাজ বেড়া ডিঙিয়ে একেবারে সুরজমলকে চেপে ধরলেন। দুজনের বেশ খানিকক্ষণ ধস্তাধস্তি চলল। পৃথ্বীরাজ খুড়োকে কাবু করে ফেলেছেন। এমন সময় সারংদেব দুজনের মাঝে পড়ে পৃথ্বীরাজকে ঠান্ডা করে বললেন, আহা, করো কি? দেখছো না তোমার খুড়োর অবস্থা কিরকম কাহিল? এক চড়েই উল্টে পড়েন এখন। দাও দাও দাও, ছেড়ে দাও, ও বেচারাকে ছেড়ে দাও। দেখো সারংদেব, যে চাপড়টার কথা বললে সে চাপড়টা এখন আমার এই ভাইপোর হাত থেকে এলে আমি কাবু হব বটে, কিন্তু তোমাদের কারুর হাত থেকে এলে এই কাহিল শরীরও শক্ত হয়ে দাঁড়াবে, আর তখন সেই এক চাপড়ের বদলে তোমার নাকে 10টা ঘুষি বসিয়ে দেব। এও নিশ্চিত যেন। সরে দাঁড়াও, লড়তে হয় আমরা খুড়ো ভাইপোতে লড়ব, মিটমাট করতে হয়তো আমরাই করব, বুঝেছ? সুরজমলের তেজ দেখে পৃথ্বীরাজ অবাক হলেন। সারংদেব রেগে কটমট করে চাইতে চাইতে বেরিয়ে গেলেন। পরক্ষণেই সুরজমল নিজের তলোয়ার খাপে বন্ধ করে বললেন, দেখো পৃথ্বীরাজ, তোমাতে আমাতে লড়াই, এতে আমি যদি মরি তোমার হাতে তাতে কোনো দুঃখ নেই, ক্ষতিও নেই। ছেলে দুটো আমার উপযুক্ত হয়েছে, কিছু না জোটে তো
মহারানার ফৌজে গিয়ে ভর্তি হবে, তবু তোমার বিরুদ্ধে আমার মতো তারা অস্ত্র ধরবে না। কিন্তু তুমি যদি আমার হাতে মরো, তবে শুধু যে আমার লজ্জার উপর লজ্জা, দুঃখের উপর দুঃখ পেতে হবে তা নয়, দাদার পরে তুমি না থাকলে চিতরের দশাটা কি হবে ভেবেছ কি? আমি লড়ব না। ইচ্ছা হয় তুমি আমাকে মেরে ফেলো, তবে হ্যাঁ, বন্দি করে আমায় নিয়ে যাবে তা হবে না। সুরজমলের মনে যে চিতরকে নিয়ে এখনো স্নেহ রয়েছে তা বুঝতে পৃথ্বীরাজের দেরি হল না। তলোয়ার বন্ধ করে তিনি খুড়োকে প্রণাম করলেন। সুরজমল ভাইপোকে বুকে জড়িয়ে ধরলেন। এতদিনে তবে আমার অদৃষ্টের লিখন একটু ফুলল। তোমার হৃদয় সিংহাসনের খুব কাছে এলাম আমি। এখন বাকি শুধু যে মাটিতে জন্মেছি সেই মাটির এক টুকরোতে মাথা রেখে মরার ব্যবস্থা করে নেওয়া। আমি আসার আগে তুমি কি করছিলে খুড়ো? ছেলেদের রাজস্থানের ইতিহাস আর গল্প শুনিয়ে খানিক বাজে সময় কাটাচ্ছিলাম আর কি। বলো কি? আমি তাড়া করে আসতে পারি জেনেও সতর্ক না থেকে আরামে শুয়ে গল্প করছিলে? লড়াই করা কি পালানো, এ দুটোই করবার পথ তুমি বন্ধ করেছ। কাজেই ছেলেদের নিয়ে খোশ গল্প করে সময় কাটানো ছাড়া করবার আর কি আছে বলো? কেন আমার সঙ্গে বাবার কাছে গিয়ে মাথা গোঁজবার জায়গাটা করে নেবার চেষ্টা করো না কেন? আগে হলে যেতাম, কিন্তু এই বিদ্রোহের পর মাথা গোঁজবার জায়গা চিতরের বাইরে করে নেওয়াই ঠিক। তাহলে ধড় এবং মাথা দুটো নিয়েই অক্ষতভাবে কিছুদিন আরাম করতে পারবো। তা না হয় হলো, কিন্তু মহারানাকে একটা মাথা না হাজির করে দিতে পারলে যে আমার মাথা হেঁট হবে, কাটাও যাবে, তার কি হবে বলো? সারংদেবের মাথাটা যদি কাজে লাগে তো নিয়ে যাও। ওর মাথার সঙ্গে ওর রাজ্যটাও হাতে আসবে। আমার মাথার সঙ্গে এই ছেঁড়া পাগড়িটা ছাড়া তো আর কিছুই পাচ্ছ না। বেশি সুখ্যাতি পাবে ওই মাথাটা নিলে। পৃথ্বীরাজ প্রস্তুত হয়ে উঠলেন, কিন্তু বরজের মধ্যে সারংদেবকে কোথাও খুঁজে পাওয়া গেল না। তিনি চোখ রাঙিয়ে খুড়োকে বললেন, আমাকে কি ফাঁকি দিতে চাইছো? আচ্ছা আচ্ছা, এসো আমার সাথে বাইরে এসো। বড় মাথা না পাও, ছোট মাথাই নিও। বনের মধ্যে খানিক এগিয়ে গিয়ে সুরজমল একটা ভাঙা মন্দির দেখিয়ে বললেন, দেখেছো মন্দিরটা? ওখানে একসময় নরবলি হতো, বহুদিন হলো বন্ধ হয়ে গেছে। দেবী ও মানুষের কাঁচা মাথা অনেক কাল পুজোয় পাননি। ওইখানে সারংদেব আমাকে পুজো করতে যেতে আজ ডেকে গেছে, কিন্তু আমার হয়ে ওখানে যেতে তোমার সাহস হবে কি? কেন হবে না, খুব হবে। বলেই পৃথ্বীরাজ সুরজমলকে নিজের পাগড়ি দিয়ে কোষে একটা গাছের সঙ্গে বেঁধে মন্দিরে ঢুকলেন। বেশি দেরি হলো না। সারংদেবের কাঁচা মাথাটা কেটে নিয়ে খুড়োর বাঁধন খুলে পৃথ্বীরাজ যুদ্ধ বন্ধ করে চিতরে চলে গেলেন। যেসব পরগনা জয় করতে করতে সুরজমল ফৌজের পায়ের তলায় প্রজার সুখ শান্তি চূর্ণ করে ধুলোর মতো উড়িয়ে দিয়েছিলেন, সেই দিন সেই নই বটেরা নিমচের রাস্তা ধরেই তাকে হেরে ফিরতে হলো, ঘাড় হেঁট করে। তিনটে বড় বড় রাজত্ব তার হাতছাড়া হয়ে গেল। রইল কেবল সদ্রি পরগনা, কিন্তু সেটুকুও বেশি দিন থাকবে কিনা সুরজমল ভাবছেন। এমন সময় একদিন দেখলেন গাঁয়ের ধারে মন্দিরের সামনে একটি ডাল কুকুর ছোট একটা ছাগলছানা শিকার করবার চেষ্টা করতেই একটা রাম ছাগল তাকে ঢু মেরে তাড়িয়ে ছানাটা শুদ্ধ মন্দিরে গিয়ে সেঁধিয়ে গেল। আর কুকুরটা মন্দিরের সামনে দাঁড়িয়ে চেঁচাতে লাগলো, কিন্তু ভেতরে ঢোকার সাহস করল না। সুরজমল ঠিক করলেন এইখানেই নিরাপদে থাকা যাবে, এই মন্দিরই হবে তার ঘর কেল্লা সমস্ত কিছু। সেই দিনই
সুরজমল সদরি থেকে কারিগর ডাকিয়ে সেই মন্দির ঘিরে ছোট এক কেল্লা তুললেন। তার চারিদিকে বাজার হাট বসালেন। সব শেষে দেওলা গ্রামসহ সমস্ত সাদ্রি পরগনা আর কন্থল পাহাড়ের ওপর তার কেল্লাটি পর্যন্ত দেবতার নামে উৎসর্গ করে সমস্ত রাস্তার নাম রাখলেন দেউলগড়, অর্থাৎ দেবতার কেল্লা। তার ওপর চড়াও হতে রানারও সাধ্যি নেই। 60,000 বছর নরকের ভয় আছে। সব রাজার রাজ্যের সীমানার বাইরে এই দেউলগড়ে সুরজমল নির্ভয়ে রইলেন, নিশ্চিন্ত হয়ে মরবার সময় পেলেন। তার কপাল লিখন এমনি করেই ফলল। জয়মল সুরজমল দুজনেই চিতরের সিংহাসন আর পৃথ্বীরাজের মাঝ থেকে সরে পড়লেন। রইলেন কেবল সঙ্গ। একদিন কমল মেরে পৃথ্বীরাজের চর এসে খবর দিল সঙ্গ বেঁচে আছেন। শ্রীনগরের রাজার মেয়ের সঙ্গে তার বিয়ের উদ্যোগ হচ্ছে। পৃথ্বীরাজ তখনই নিজের দলবল নিয়ে সঙ্গকে জালে বাঁধার পরামর্শ করতে বসলেন। কিন্তু পৃথ্বীরাজের অদৃষ্টও বসেছিল না। সে দিনে রাতে আলোতে অন্ধকারে সুখে দুঃখে মিলিয়ে যে বেড়াজাল পৃথ্বীরাজকে ধরবার জন্য বুনেছিল, এতদিনে সেটা শেষ হলো। সকালে পৃথ্বীরাজ সেজে গুজে সঙ্গকে ধরার জন্য বের হবেন। এমন সময় শিরোহী থেকে পৃথ্বীরাজের ছোট বোন এক পত্র পাঠালেন। সে অনেক দুঃখের কাহিনী। বিয়ে হয়ে অবধি তার স্বামী তাকে অপমান করছে, লাথি মারছে, ঘরের বাইরে বের করে দিতে চাইছে। সে নেশাখোর, দুষ্ট চরিত্র এবং একেবারেই নির্দয়। এখন দাদা এসে এই অপমানের প্রতিশোধ না নিলে ছোট বোন মারা যাবে। পৃথ্বীরাজ চলেছিলেন শ্রীনগরে, বাইরের দিকে তলোয়ার উঁচিয়ে, কিন্তু যাওয়া হলো না। ঘোড়া ফেরানো হলো শিরোহীর মুখে, বোনকে রক্ষা করতে। অদৃষ্ট টেনে নিয়ে চলল পৃথ্বীরাজকে সঙ্গীর দিক থেকে ঠিক উল্টো অভিমুখে, অনেক দূরে। রাতের অন্ধকারে শয়নঘরের মেঝে পড়ে রানার মেয়ে কেবলই চোখের জল ফেলছেন। রানার দেওয়া সোনার খাটে শিরোহীর রাজা ভরপুর নেশায় নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন। হঠাৎ সেই সময় পৃথ্বীরাজ ঘরে ঢুকে এক লাথিতে শিরোহীর রাজাকে ছুঁড়ে ফেলে তার দাড়ি চেপে ধরলেন। রানার মেয়ে পৃথ্বীরাজের তলোয়ার চেপে ধরলেন। দাদা থামো, প্রাণে মেরো না। ওর এত বড় সাহস, তোর গায়ে হাত তোলে! জানে না তুই মহারানার মেয়ে? ওকে কুকুরের মতো চাবুক মেরে সিধে করতে হয়। শিরোহীর তখন নেশা ছুটে গেছে। সে পৃথ্বীরাজের পা জড়িয়ে ধরে বলল, এমন কাজ আর হবে না, হবে না, ক্ষমা করো, আমায় ক্ষমা করো। পৃথ্বীরাজ তার ঘাড় ধরে দাঁড় করিয়ে বললেন, নে, আমার বোনের জুতো জোড়া মাথায় করে ওর কাছে ক্ষমা চা, তবেই রক্ষা পাবি। শিরোহী তাড়াতাড়ি জুতো জোড়া তুলে নিতে যাচ্ছে দেখে রানী বললেন, থাক এই পর্যন্ত, যাও এখন দাদাকে জল টল খাইয়ে ঠান্ডা করোগে, আমায় একটু ঘুমোতে দাও। রানার জামাই খুব খাতির করে পৃথ্বীরাজকে বাইরে নিয়ে বসিয়ে সোনার রেকাবিতে শিরোহীর খাসা নাড়ু গুটিকতক আর মিষ্টি ঠান্ডা জল খেতে দিলেন। আহা, অমন নাড়ু কোথাও হয় না। পৃথ্বীরাজ তাই গোটা 4-5 মুখে ফেলে এক ঘটি জল খেয়ে ঘোড়া হাঁকিয়ে কমল মিরে নিজের দলবলের সঙ্গে মিলতে চললেন। কিন্তু কমল মিরে তাকে পৌঁছতে হলো না। শিরোহী মিঠাইয়ে সেঁকো বিষ মিশিয়ে তার ভগ্নিপতিকে খেতে দিয়েছিল জুতো তোলার শোধ নিতে। তখন রাত কেটে সবে সকাল হচ্ছে। দূর থেকে কমলমির অস্পষ্ট দেখা যাচ্ছে। সেই সময় পৃথ্বীরাজ ঘোড়া থেকে ঘুরে পড়লেন রাস্তার ধুলোয়।
কমল নীর যেখানে তার তারারানী একা রয়েছেন সেই দিকে চেয়ে তার প্রাণ হঠাৎ বেরিয়ে গেল। দূরে, কত দূরে, সকালের আগুন বরণ আলোর মাঝে নীল আকাশের শুকতারার অস্তপথ ধরে অমৃত লোকে যাত্রা করলেন পৃথ্বীরাজ। আর ঠিক সেই সময়ে সঙ্গের অদৃষ্ট শ্রীনগরের নহবতখানায় বসে আশা রাগিনীর সুরে বাজিয়ে দিল। এতক্ষণ আপনি শুনছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী। আজকের গল্প সংগ্রাম সিংহ। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।